হ্যালো বন্ধুরা, সকলকে ওয়েলকাম। আশা করি সকলে ভালো আছো। তো তোমরা যারা যারা সামনে WBSSC পরীক্ষা দিবে গ্রুপ ডি এবং গ্রুপ সি, তাদের জন্য আজকে প্র্যাকটিস সেট নিয়ে এসেছি কিছু 20টা মতো প্রশ্ন আছে। তো চলো সেই প্রশ্নগুলো আমরা তাড়াতাড়ি দেখে নিই। খুব অল্প সময়ের ভিডিও। তো তোমরা যারা এই প্রশ্নগুলো পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরগুলো চাইলে লিখতে পারো ভিডিওকে পজ করে, আর সাথে সাথে নিজেরা উত্তর করতে পারো। তো চলো আজকে দেখে নিই আমরা যে প্রশ্নগুলো রয়েছে WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে উদ্দেশ্য করে যে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন রয়েছে যে পশ্চিমবঙ্গের নিম্নের কোন প্রকল্পকে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি দান করা হয়েছে? যুবশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, পথশ্রী প্রকল্প নাকি রূপশ্রী প্রকল্প? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কন্যাশ্রী প্রকল্পকে আমাদের ইউনেস্কো দ্বারা পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড দ্বারা কিন্তু একে সম্বর্ধনা দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে যুবশ্রী প্রকল্প, এটা কিন্তু নিয়ে আসা হয়েছে 2018 সালে। বিবাহযোগ্য যে সমস্ত মেয়েরা রয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য রাজ্য সরকার এই প্রকল্প শুরু করেছিল 2018 সালে। এরপর হচ্ছে কন্যাশ্রী প্রকল্প যেটা রয়েছে, এই প্রকল্পকে শুরু করা হয়েছিল 2013 সালে। কবে শুরু করা হয়েছিল? 2013 সালে এই প্রকল্প শুরু করা হয়েছিল। 8ই মার্চ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া এই প্রকল্পের ঘোষণা করেছিলেন যে 13 থেকে 18 বছর বয়সী যে সমস্ত পড়ুয়ারা রয়েছে, অর্থাৎ ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত যে সমস্ত আমাদের মেয়ে শিক্ষার্থী যারা রয়েছে, পড়ুয়া যারা রয়েছে, তারা এই টাকাটা পাবে, অর্থাৎ তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। 18 বছর পার হয়ে গেলে তাদের এককালীন 25,000 টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছিলেন। এবং এই প্রকল্পটাই হচ্ছে আমাদের যে ইউনেস্কো, এটা কিন্তু বিশ্ব দরবারেও স্বীকৃতি পেয়েছে। এবং আমরা যদি এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে কন্যাশ্রী দিবস কবে পালন করা হয়, তো এটা পালন করা হচ্ছে আমাদের 14ই আগস্ট তারিখে কিন্তু এটা পালন করা হয়ে থাকে, কন্যাশ্রী দিবস। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে আমাদের সি নম্বরে যদি দেখি যে পথশ্রী প্রকল্প, এই পথশ্রী প্রকল্প কিন্তু আমাদের রাজ্য সরকার শুরু করেছিল 2020 সালে। কী উদ্দেশ্য শুরু করেছিল? যে আমাদের রাজ্যের যে সমস্ত রাস্তা যেগুলো রয়েছে, যেগুলো হচ্ছে ভেঙে গেছে বা ক্ষয়ে গিয়েছে, তো সেই সমস্ত রাস্তাকে আবার পুনরায় সংস্কার করার কাজ করবে এই প্রকল্পের দ্বারা। এটা শুরু করেছিল রাজ্য সরকার। নেক্সট হচ্ছে আমাদের রূপশ্রী প্রকল্প। তো এই রূপশ্রী প্রকল্প যেগুলো রয়েছে, তো এই রূপশ্রী প্রকল্পের আন্ডারে হচ্ছে আমাদেরকে কী দেওয়া হবে না, আমাদেরকে যে সমস্ত বিবাহযোগ্য মেয়েরা রয়েছে তাদেরকে এখানে হচ্ছে সহায়তা দেওয়া হবে। এবং প্রথমটি যেটি রয়েছে আমাদের যুবশ্রী প্রকল্প, এটা একটু আমি ভুল বলে দিয়েছি, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যুবশ্রী প্রকল্পের মাঝখানে আমাদের রাজ্যের যে সমস্ত যুবক যুবতীরা আছে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। এবং এই যুবশ্রী প্রকল্প হচ্ছে শুরু করা হয়েছিল 2016 সালে। আসলে যুবশ্রী এবং রূপশ্রী একই টাইপের আছে, তাই জন্য একটু গুলিয়ে গেছিলাম, তো এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যুবশ্রী প্রকল্প 2016 সালে শুরু করেছিল রাজ্য সরকার। এবং এখানে বলেছিল যে প্রত্যেকটা শিশু যারা রয়েছে, শিশু না, প্রত্যেকটা যারা আমাদের যুবক যুবতী যারা রয়েছে তাদেরকে হচ্ছে এই প্রকল্পের আন্ডারে এই সাহায্য দেওয়া হবে অর্থনৈতিক, যাতে তারা ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারে। তো এমন একটা প্রকল্প হচ্ছে শুরু করেছিল আমাদের রাজ্য সরকার 2013 সালে। আচ্ছা 16 বলেছি, 16 নয়, এটা 2013 সালে এটা হচ্ছে শুরু করেছিল। তো আমাদের এই যে কন্যাশ্রী এবং যুবশ্রী পরপর যে দুটি প্রকল্প রয়েছে, এটা হচ্ছে আমাদের 2013 সালে কিন্তু দুটোই শুরু করা হয়েছিল। তো আশা করছি বোঝা গেছে। আর যুবশ্রী প্রকল্প এমন ছিল যে এখানে হচ্ছে যাদের মানে এখানে নাম নথিভুক্ত করতে চায় বা যুবশ্রী প্রকল্পের সুবিধা যারা নিতে চায়, তাদের কিন্তু শ্রম দপ্তর যেটা রয়েছে, এমপ্লয়মেন্ট ব্যাংক, এখানে কিন্তু নিজেদের নামকে নথিভুক্ত করতে হতো, এমনটাই কিন্তু রয়েছে এখন বর্তমান সময়ে। আমাদের যদি আমরা দেখি তো এই যুবসাথী প্রকল্প আমাদের শুরু করা হয়েছে। তো এই যুবসাথী প্রকল্পটাই বর্তমানে চাকরির পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, যে এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে যে যুবসাথী প্রকল্প কী এবং কবে, কোথায়, কখন, কীভাবে শুরু করা হয়েছে, কী জন্য শুরু করা হয়েছে, এরকমভাবে কিন্তু প্রশ্ন থাকতে পারে। তো নেক্সট কোশ্চেন 2 নম্বরে দেখে নেব যে পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলা ব্যাডল্যান্ড নামে টোপোগ্রাফি দেখতে পাওয়া যায়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পশ্চিম মেদিনীপুর জেলা। এবং মালদা জেলা যদি দেখি তো মালদা জেলায় এখানে হচ্ছে আমরা দুটো জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে এখানে আমরা যে মহানদী যেটা রয়েছে, মহানদী না, মহানন্দা নদী, এবং মহানন্দা নদীতে এখান থেকে এসে মিলিত হয়েছে আমাদের একটা কালিন্দী নদী। এই কালিন্দী নদীর উপরের জায়গা যেটা রয়েছে সেটা তাল নামে পরিচিত, এবং নিচের অর্থাৎ দক্ষিণ দিকের নদী যেটা রয়েছে সেটা দিয়ারা নামে পরিচিত। এবং এদিক থেকে এসেছে আমাদের মুর্শিদাবাদে, এটা দিয়ে এসেছে গঙ্গা নদী, এখানে এসে মিলিত হয়েছে। তো তাল দিয়ারা অংশ যেটা রয়েছে এটা কোথায় দেখতে পাওয়া যায়? তো এটা মালদায় দেখতে পাওয়া যায়। এবং মালদার বিখ্যাত যদি জিনিস বলি তাহলে হচ্ছে আম হচ্ছে কোন জেলায় বিখ্যাত? এগুলো কিন্তু খুব সহজ প্রশ্ন, এবং গ্রুপ সি এর জন্য, ডি এর জন্য এই প্রশ্নগুলো কিন্তু হওয়া বাঞ্ছনীয়। তো নেক্সট হচ্ছে 3 নম্বর, কোন মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুর মৃত্তিকা?
তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কৃষ্ণ মৃত্তিকা। এই কৃষ্ণ মৃত্তিকা হচ্ছে আমাদের যে মহারাষ্ট্র গুজরাট যে অঞ্চলটা আছে এই অঞ্চলে কিন্তু এই কৃষ্ণ মৃত্তিকাটা কিন্তু হচ্ছে দেখতে পাওয়া যায়। এই কৃষ্ণ মৃত্তিকায় হচ্ছে আমাদের তুলো বা কার্পাস চাষ যেটা রয়েছে এই কার্পাস চাষটা কিন্তু এখানে সবথেকে ভালো হয় এই কৃষ্ণ মৃত্তিকায়, যার জন্য হচ্ছে আহমেদাবাদে কিন্তু গড়ে উঠেছে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, কারণ এখানে প্রচুর পরিমাণে তুলো উৎপাদন হয় এবং কাপড় চোপড় উৎপাদন তৈরি করা হয়, যার জন্য একে বলা হয় আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার। এরপরে পরবর্তী প্রশ্ন 4 নম্বর, যে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? এটা প্রত্যেকেরই জানা, সূর্যের সবথেকে কাছের গ্রহ, এটা যদি সূর্য থাকে তাহলে হচ্ছে এর সবথেকে কাছের গ্রহ হচ্ছে বুধ গ্রহ, তারপরে হচ্ছে শুক্র গ্রহ, তারপরে হচ্ছে পৃথিবী গ্রহ, তারপরে হচ্ছে আমাদের যেটা বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এমন করে চলে গেল। তো সূর্যের সবথেকে কাছের গ্রহ যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বুধ গ্রহ, এবং পৃথিবী আর শুক্র গ্রহ যেটা রয়েছে শুক্র এবং পৃথিবী গ্রহ যেটা রয়েছে সেটা হচ্ছে এদেরকে যমজ গ্রহ বলা হয়ে থাকে। যমজ গ্রহ কোন দুটি গ্রহকে বলা হয়ে থাকে? তো হচ্ছে আমাদের পৃথিবী এবং শুক্র গ্রহকে, এবং শুক্র গ্রহকে বলা হয় উষ্ণতম গ্রহ। সৌরজগতের উষ্ণতম গ্রহ যদি জিজ্ঞেস করে তাহলে সেটা আমরা বলবো শুক্র গ্রহ। এবং পৃথিবীকে বলা হয় নীল গ্রহ, অবশ্যই প্রত্যেকেরই জানা, কারণ উপর থেকে দেখতে একে নীল রঙের লাগে তাই জন্য হচ্ছে একে বলা হয় নীল গ্রহ। এবং বৃহস্পতি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বৃহত্তম গ্রহ, এবং এরপরে রয়েছে হচ্ছে আমাদের শনি। তো বলয় কোন গ্রহে দেখতে পাওয়া যায়? বলয় দেখতে পাওয়া যায় হচ্ছে আমাদের শনি গ্রহে কিন্তু দেখতে পাওয়া যায়। এরপর হচ্ছে মঙ্গল যেটা রয়েছে, তো একে লাল গ্রহ বলা হয়। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে লাল গ্রহ কেন বলা হয়? তো এই এখানে হচ্ছে ফেরাস অক্সাইড যেটা রয়েছে, ফেরাস অক্সাইড প্রাধান্য থাকার জন্য, প্রচুর পরিমাণে থাকার জন্য এই গ্রহকে লাল রঙের দেখায়, যার জন্য একে বলা হয় লাল গ্রহ। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোন রাজ্য ভারতের নবীনতম রাজ্য? তো এটা হচ্ছে আমাদের তেলেঙ্গানা রাজ্য, আমাদের ভারতের নবীনতম রাজ্য, যেটা 2014 সালে কিন্তু গঠন করা হয়েছিল। কোন রাজ্যকে ভেঙে গঠন করা হয়েছিল? এটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ যেটা রাজ্য রয়েছে সেটাকে কিন্তু ভেঙে গঠন করা হয়েছিল তেলেঙ্গানা রাজ্য। নেক্সট কোশ্চেনে চলে যাব, যে কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল? তো মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল হচ্ছে আমাদের অপশন এ, মিশরীয় বলেছে তো মিশর, নীল নদের তীরে গড়ে উঠেছিল আমাদের হচ্ছে মিশরীয় সভ্যতা। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। সুমেরীয় সভ্যতা হবে অপশন এ, হচ্ছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস, যেটা হচ্ছে বিশ্বের প্রথম আমাদের সভ্যতা। বিশ্বের প্রথম সভ্যতা যদি বলে আনুমানিক 4000 খ্রিস্টপূর্বাব্দ বছর আগে এই সভ্যতা ছিল। তো বিশ্বের সবথেকে পুরনো সভ্যতা যদি বলে তাহলে এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে কিন্তু গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা, এবং নীল নদীর তীরে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা। ইজিপ্ট বলা হয়। নেক্সট হচ্ছে 7 নম্বর, ভারতের মেকিয়া ভ্যালি কাকে বলা হয়? তো ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় আমাদের চাণক্যকে। অপশন বি হবে এখানকার সঠিক উত্তর। অপশন বি হচ্ছে আমাদের ভারতের চাণক্যকে মেকিয়া ভ্যালি বলা হয়, কারণ মেকিয়া ভ্যালি যিনি ছিলেন তিনি হচ্ছে রাজনৈতিক কৌশলগতভাবে বা রাজনৈতিক বিদ্যা তার মধ্যে বেশি পরিমাণ ছিল, কূটনীতিবিদ ছিলেন তিনি মেকিয়া ভ্যালি, যার জন্য হচ্ছে এর সঙ্গে সেম জিনিস হচ্ছে আমাদের চাণক্যের মধ্যে দেখতে পাওয়া যায়, যার জন্য একে বলা হয়েছে আমাদের ভারতের মেকিয়া ভ্যালি। নেক্সট হচ্ছে আকবর যদি আমরা বলি তাহলে কাশ্মীরের আকবর কাকে বলে? জৈনুল আবেদিনকেও কিন্তু বলা হয় কাশ্মীরের আকবর। এবং বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে বলা হয় বাংলার আকবর। নেক্সট হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল হচ্ছে আমাদের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে। কার মধ্যে হয়েছিল? বাবরের মধ্যে হয়েছিল, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে কিন্তু এই যুদ্ধটা হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ। এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ যদি জিজ্ঞেস করি তাহলে 1556 সাল আমরা বলবো, এবং পানিপথের তৃতীয় যুদ্ধ যদি বলে তাহলে 1761 খ্রিস্টাব্দে আমরা পানিপথের তৃতীয় যুদ্ধ দেখতে পাই। নেক্সট হচ্ছে 9 নম্বর কোশ্চেন, এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত মোট কতগুলি পদক জয়লাভ করেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হচ্ছে 5টি পদক জয়লাভ করেছে। নেক্সট হচ্ছে সিপিইউ এর পুরো নাম কি? প্রত্যেকেরই জানা এটা, সিপিইউ এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 10 দাগের বি নম্বর হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে যাব, হচ্ছে আমাদের কম্পিউটারের সফটওয়্যার কত প্রকারের হয়? তো সাধারণত কম্পিউটারের সফটওয়্যার হয় 2 প্রকারের। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ভোলাটাইল মেমোরির উদাহরণ নয়? এইগুলো বা জিনিস ভালো করে লক্ষ্য করবে, হয় কি নয় কি বলেছে। তো নিম্নের হচ্ছে কোনটি ভোলাটাইল মেমোরির উদাহরণ নয়? তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রম, র্যান্ডম রিড অনলি মেমোরি। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতায় কোন দেবতার আরাধনা বা পূজা করা হতো? সিন্ধু সভ্যতা হচ্ছে আরাধনা করা হতো আমাদের হচ্ছে পশুপতি দেবতা যে ছিল সেই সময় তার হচ্ছে আরাধনা করা হতো। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 14 নম্বর প্রশ্ন, যে বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক ছিলেন অপশন সি, জেমস অগাস্টাস হিকি। এবং এই পত্রিকাটা হচ্ছে শুরু করা হয়েছিল 1880 সালে কিন্তু শুরু করা হয়েছিল, মাফ করবে 1780 সালে।
1780 সাল থেকে এই পত্রিকা প্রকাশনা শুরু হয়েছিল এবং এই পত্রিকার যে বিকাশ শুরু হয়েছিল, প্রেস যেগুলো বসানো শুরু হয়েছিল, সেটা কিন্তু 1778 থেকে এই প্রেসগুলো হচ্ছে বসানো শুরু হয়ে গেছিলো এবং এগুলোর কাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে 1780 খ্রিস্টাব্দে প্রথম যেটা পত্রিকা আমাদের জেমস অগাস্টাস হিকিস বেঙ্গল গেজেট বা হিকিস গেজেট নামে পরিচিতি। 15 নম্বর, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন দ্রৌপদী মুর্মু। এটা যে করবে তার উত্তর কিন্তু ভুল হয়ে যাবে। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন আমাদের প্রতিভা পাটিল, ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি এবং দ্রৌপদী মুর্মু হচ্ছে বর্তমান ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। লীলা সেঠ ছিলেন কোনো ভারতের হাইকোর্টের প্রথম হচ্ছে ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের প্রথম হচ্ছে প্রধান বিচারপতি ছিলেন লীলা সেঠ। কোনো একটা রাজ্যের, সাধারণত উত্তরাখণ্ড হাইকোর্ট, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, একটু তোমরা চাইলে গুগল করে নিতে পারো, যে উত্তরাখণ্ড হাইকোর্টের মনে হয় প্রধান বিচারপতি ছিলেন লীলা সেঠ, মহিলা প্রধান বিচারপতি। নেক্সট যদি আমরা দেখি 16 নম্বর, সংবিধানের কোন তফসিলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা দেওয়া রয়েছে? তো এটি যদি দেখি তাহলে অপশান এ হবে আমাদের সঠিক উত্তর, প্রথম তফসিলে কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে 17 নম্বর, ভারতীয় সংবিধানের কোন পদের জন্য ইমপিচমেন্টের বিধান নেই? কোন পদের জন্য ইমপিচমেন্টের কোনো বিধান নেই? তো এখানে হচ্ছে অপশান সি হবে রাজ্যপাল। রাজ্যপালের জন্য কোনো রকম ইমপিচমেন্ট নেই। রাজ্যপালকে সাধারণত রাষ্ট্রপতি হচ্ছে নিয়োগ করে থাকেন, এখানে রাজ্যপালের কোনো নির্বাচন হয় না, যার জন্য ওকে ইমপিচমেন্ট করতে লাগবে। ইমপিচমেন্ট মানে হচ্ছে ওকে হচ্ছে মহা অভিযোগ একটা প্রক্রিয়া, যার দ্বারা হচ্ছে কোনো হচ্ছে আমাদের যে দোষে দুষ্ট ব্যক্তি যদি থাকে, যেমন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, বিচারপতি যদি থাকে, তাহলে তাকে হচ্ছে অভিযোগ প্রক্রিয়া করে তাকে হচ্ছে তার পদ থেকে সরানো যেতে পারে। তো রাজ্যপালকে এমন কোনো সিস্টেম নেই। রাজ্যপাল হচ্ছে প্রধানত প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে হচ্ছে রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করে থাকেন। তো এই রাজ্যপালকে ইমপিচমেন্ট প্রক্রিয়ার কোনো বিধান নেই ভারতীয় সংবিধানে। পরবর্তী প্রশ্ন যদি দেখি আমরা, 17 নম্বর সঠিক উত্তর হয়ে গেল অপশান সি। 18 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধান কবে গ্রহণ করা হয়েছিল? তো ভারতীয় সংবিধান মূলত গ্রহণ করা কবে হয়েছিল? গ্রহণ করা হয়েছিল আমাদের 26শে নভেম্বর 1949 সালে। এই দিন কিন্তু গ্রহণ করা হয়েছিল। এবং 26শে জানুয়ারি 1949 সালে না, 26শে নভেম্বর 1949 সালে গ্রহণ করা হয়েছিল, যার জন্য আমরা এই দিনটিকে আমরা সংবিধান দিবস হিসেবে কিন্তু পালন করে থাকি। কী দিবস হিসেবে? সংবিধান দিবস হিসেবে আমরা পালন করে থাকি। এরপরে হচ্ছে আমরা 26শে জানুয়ারি তারিখে 1950 সালে আমরা এই সংবিধানকে হচ্ছে লাগু করেছিলাম দেশের মধ্যে, যার জন্য আমরা সেই দিনটিকে কী দিন হিসেবে পালন করে থাকি? তো সেই দিনটিকে আমরা রিপাবলিক ডে হিসেবে পালন করে থাকি। নেক্সট প্রশ্নে চলে যাব, 29 নম্বর, কোন নদীর কোন গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখতে পাওয়া যায়? অশ্বক্ষুরাকৃতি হ্রদ কী জিনিস? তো অশ্বক্ষুরাকৃতি হ্রদের আকৃতি হচ্ছে এই ঘোড়ার পায়ের যে খুর থাকে, খুরের মতন দেখতে লাগে। অশ্ব শব্দের অর্থ হচ্ছে ঘোড়া এবং খুর শব্দের অর্থ হচ্ছে পায়ের যে খুর যেটা থাকে সেটা দেখতে লাগে। আসলে নদী যখন উপর দিক থেকে নিচের দিকে প্রবাহিত হয়ে আসে, তো নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। এরপরে নদী হচ্ছে অনেক সময় কী করতে চায়, এই যে নদীর যে আঁকা বাঁকা দিক রয়েছে, নদী এই এঁকে বেঁকে এড়ানোর জন্য হচ্ছে নদী হচ্ছে সোজাভাবে প্রবাহিত হতে চায়। তো এই সোজাভাবে প্রবাহিত হতে যাওয়ার জন্য হচ্ছে নদীর যে এই যে বাঁকা অংশটা, এটা এক সময় হচ্ছে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যায় এবং আলাদা হয়ে যাওয়ার পরে এই অংশগুলো দেখতে লাগে ঘোড়ার খুরের মতো, যেগুলো হচ্ছে পরে আমাদের এখানে হ্রদ বা বাঁওড় বা বিল এগুলো সব তৈরি হয়ে থাকে জল জমে। তো এগুলোকেই বলা হয় মূলত অশ্বক্ষুরাকৃতির হ্রদ। তো এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কোন গতিতে? আমরা জানি নদীর 3টি গতি রয়েছে, উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি। তো কোন গতিতে দেখতে পাবো আমরা? নিম্নগতিতে, যেহেতু নদী এই এঁকে বেঁকে দিকটা হচ্ছে আর পেরিয়ে যেতে পারে না, নদীর গতিবেগ কমে গেছে, তো এটাকেই আমরা বলবো নিম্নগতি। আশা করছি এই জিনিসটা বোঝা গেছে। 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের যদি ম্যাপটা দেখতে চাও তাহলে এই দিকে দেখতে পাবে তোমরা, যেটি রয়েছে এই যে পশ্চিমবঙ্গের, এটা দক্ষিণবঙ্গের ম্যাপ। তো এই দক্ষিণবঙ্গের মধ্যে হচ্ছে আমাদের যে এই অংশটুকুটা রয়েছে, এই অংশটুকুটা হচ্ছে আমাদের মালভূমি নামে পরিচিত। কী নামে পরিচিত? মালভূমি নামে পরিচিত। এই মালভূমি অঞ্চলের নদী যদি দেখি তাহলে দামোদর নদী কিন্তু এইভাবে প্রবাহিত এসছে এবং এদিক থেকে যে হুগলি নদী এসছে, এই হুগলি নদীর মধ্যে গিয়ে পতিত হয়েছে। তো এই দামোদর নদী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ অঞ্চলের দীর্ঘতম নদী। দামোদর নদী হচ্ছে পশ্চিমবঙ্গ অঞ্চলের দীর্ঘতম নদী। তো এই ছিল আজকের হচ্ছে আমাদের 20টা প্রশ্ন। এই 20টা প্রশ্ন তোমাদের অবশ্যই কেমন লাগলো হচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং যারা চ্যানেলে নতুন আছো এরকম আরও ভিডিও দেখার জন্য, পাওয়ার জন্য, প্র্যাকটিস সেট করার জন্য তোমরা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এইটুকুই তোমাদের কাছে চাওয়ার। যদি না করো তাহলে কোনো ব্যাপার নাই, অবশ্যই তোমরা এসে ভিডিও দেখতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো, এবং প্রথম প্রশ্নে যে একটু ভুল বলে দিয়েছিলাম বা ওখানে একটু কনসেপশন হয়েছিল, তার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। চেষ্টা করো পরবর্তী সময়ে যেন এগুলো না হয়। তো ভিডিওটা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, সকলকে টাটা।